Dear learners, Assalamu alaikum. How are you doing? Hope you are all fit and fine. By the grace of Almighty Allah, I am also fine. Today, I am going to discuss about narration. Narration-এর আজকে আমরা exclamatory sentence-কে narration করা শিখব। মানে direct to indirect. এখন এই exclamatory sentence-এর narration করার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে exclamatory sentence-টা আসলে কি এবং দেখতে কেমন হয়। Exclamatory sentence is that which expresses the speaker's sudden emotion, pleasure, sorrow, pain, etc. I mean, exclamatory sentence হচ্ছে সেগুলোই যেটা দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ, অনুভূতি, ভালোবাসা, ঘৃণা, ভয়, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়। এছাড়াও exclamatory sentence চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে একটা exclamation সাইন থাকবে, যেটাকে বাংলায় বলা হয় আবেগসূচক চিহ্ন। আচ্ছা, এখন আমরা একটু দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কোন কোন চিহ্ন দেখলে বা কোন কোন স্ট্রাকচার দেখলে আমরা বুঝবো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো, একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এইভাবে থাকতে পারে, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। এই দেখো, হোয়াট দিয়ে বাক্যটি শুরু হয়েছে। অনেকেই ভাবতে পারো হোয়াট দিয়ে তো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে সেটার স্ট্রাকচার আর এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে সেটার স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট। ইন্টারোগেটিভের সময় হোয়াটের পরে অক্সিলিয়ারি থাকে, বাট এখানে হোয়াটের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে বা এ অথবা অ্যান আর্টিকেল থাকে। ওকে, এখন আমরা দেখলাম যে হোয়াট দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে। এছাড়াও দেখো হাউ দিয়েও হতে পারে, হাউ brilliant the boy is। দেখো, হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে। এছাড়াও এক্সক্লামেশন বা ইন্টারজেকশন ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, যেমন আমি বললাম হুররে হুররে উই ওন দ্য ম্যাচ, আমরা আমাদের ম্যাচটি জিতেছি। এই যে দেখো, এটা একটা ইন্টারজেকশন ওয়ার্ড, এই ইন্টারজেকশন ওয়ার্ড দ্বারাও এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে। এক্ষেত্রে এই যে আবেগসূচক চিহ্নটি রয়েছে এটা ইন্টারজেকশন ওয়ার্ডের পরে বসবে। এছাড়াও দেখো আবার এরকমও হতে পারে, ইফ আই ওয়্যার আ কিং, যদি আমি একজন রাজা হইতাম। এই যে দেখো, এখানে ইফ দ্বারাও শুরু হয়েছে। ইফ দ্বারা শুরু হলেই ভেবো না যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স না, এটা হয়তো বা কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স। নো, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে। আরেকটা দেখে তো সহজ একটা উপায় আছে আমাদের, এটা একটা শেষে একটা আবেগসূচক চিহ্ন থাকবে। সো এই চারটে স্ট্রাকচার ফলো করেই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স গঠিত হয়। আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে এখন ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচে পরিণত করব। এখন তার আগে আমি একটু বলে নেই, আমরা কি জানি একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে কি কি পরিবর্তন করতে হয়? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা কনজাংশন লিখতে হয়, তারপরে রিপোর্টিং স্পিচের ভিতরের সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন করতে হয়। এছাড়াও কিছু ছোট ছোট পরিবর্তন আছে, সেগুলো তো আমরা শিখেইছি। আচ্ছা, তো বেসিক পরিবর্তন আসলে প্রধানত চারটি, রিপোর্টিং ভার্ব, কমা এবং ইনভার্টেড কমা, রিপোর্টিং স্পিচের ভিতরে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। সো চলো তাহলে আমরা শুরু করি কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। ওকে, দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আমরা কিভাবে করব। যদি আনন্দ বোঝায় তাহলে আমরা লিখব এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ ডিলাইট। দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ। বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। শুভ ইচ্ছা বোঝালে উইশ, বিদায় বোঝালে বিড, প্রতিজ্ঞা বোঝালে সোয়ার, ঘৃণা বোঝালে এক্সক্লেমড উইথ অ্যাভরেন্স। অ্যাভরেন্স অর্থ ঘৃণা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এরপরে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে কি লিখতে হবে? দ্যাট লিখতে হবে। কি লিখতে হবে? দ্যাট লিখতে হবে। এই যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তন হবে কি? দ্যাট। এরপরে আমাদের সাবজেক্টের পরিবর্তন করতে হবে নিয়ম অনুযায়ী এবং ভার্বের পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখানে আরেকটু কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে
রিপোর্টিং স্পিচের ভিতরের যে সেন্টেন্সটি থাকবে সেটা অবশ্যই যেন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি, ঠিক আছে? তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হই। ধরো যদি থাকে যদি থাকলো দ্য ক্যাপ্টেন সেড হুররে উই ওন দ্য গেম। ক্যাপ্টেন বলল আমরা খেলায় জিতেছি। দেখো রিপোর্টিং স্পিচের ভিতরে যে বাক্যটি রয়েছে এটা দেখিয়ে আমরা বুঝলাম এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। সো আমাকে আগে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে আমি লিখবো দ্য ক্যাপ্টেন, এটা দ্বারা কি প্রকাশ পেয়েছে? আনন্দ প্রকাশ পেয়েছে। তাহলে আমরা সেইডের পরিবর্তে লিখবো exclaimed with joy বা ডিলাইট। এরপরে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। তার আগে একটু বলে নেই, মনে রাখবে এক্সক্লামেটরি সেন্টেন্সে যখন আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব তারপরে কোনো অবজেক্ট লিখব না, মনে থাকবে? কোনো অবজেক্ট আমরা এখানে লিখবো না। যদিও এখানে কোনো অবজেক্ট নেই, যদিও থাকতো আমরা কিন্তু ওই অবজেক্টটি লিখতাম না। ওকে, এখন এই কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট লিখলাম। এখন আমাদেরকে কি করতে হবে? আগে সাবজেক্ট লিখতে হবে। এই যে ইন্টারজেকশন যে ওয়ার্ড রয়েছে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এই যে সাবজেক্টটা রয়েছে এখানে উই, তাহলে উই বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এই ফার্স্ট পারসন ক্যাপ্টেনকে বোঝানো হয়েছে। এখন ক্যাপ্টেন তো আর একা না, ক্যাপ্টেনের পুরো টিমটি, তাহলে এটা প্রোনাউন হবে কি? দে। ওকে, দে। আচ্ছা, এখন দেখো ভার্বের পরিবর্তন করব। এখানে ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, ওন। উইন ভার্বের পাস্ট ফর্ম। যদি আমরা পড়েছিলাম না, যদি ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাড প্লাস V3। তো ওন ভার্বের V3 আসলে ওনই হয়, হ্যাড ওন দ্য গেম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলছি, যদি এরকম থাকে এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে তুমি কি করবে? রিপোর্টিং ভার্বের আগে পরিবর্তন করবে। এখন দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সটি পুরো একটা আনন্দ প্রকাশ পেয়েছে। যেহেতু এটা আনন্দ প্রকাশ পেয়েছে আমরা এখানে লিখলাম এক্সক্লেইমড উইথ জয়। তারপরে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখলাম। সাবজেক্ট আগে লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে উই মানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখন সাবজেক্ট হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন মানে তো পুরো আসলে দলটাকেই বোঝানো হয়েছে, তাই এখানে আমি বললাম দে। এরপরে যেহেতু এটা পাস্ট টেন্স তাই আমরা লিখলাম পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে বাকি যা আছে সব ঠিক থাকবে এবং শেষে একটা ফুল স্টপ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি যাতে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশনটি আয়ত্তে নিয়ে আসতে পারি। দেখো, she said what a beautiful sight it is. সে বলল কি সুন্দর একটি দৃশ্য এটা। ওকে, এখন দেখো এটা দ্বারা কিন্তু বিস্ময় প্রকাশ পেয়েছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এই সেইডের পরিবর্তে লিখতে পারি she exclaimed with wonder। কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখবো দ্যাট। তারপরে আমাদের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখন এখানে সাবজেক্ট কিন্তু আসলে আমাদের ইট, তাহলে আমরা এখানে শুরুতে কি নিয়ে আসবো? ইট। আর ইটের কোনো পরিবর্তন হবে না, কেন? কারণ আমরা জানি থার্ড পারসন থাকলে সেটার কোনো পরিবর্তন হয় না। ওকে, ইট। এরপরে আমাদের ভার্ব আছে, ভার্বের পরিবর্তন করতে হবে। ভার্ব যেহেতু ইজ প্রেজেন্ট ফর্মে আছে আমাদের পাস্ট ফর্ম লিখতে হবে ওয়াজ। ইট ওয়াজ। এরপরে আমাদের নিয়ম অনুযায়ী বিউটিফুল সাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি, যেহেতু এটা একটা বিস্ময়সূচক সেন্টেন্স, মানে এখানে একটা ওন্ডার প্রকাশ পেয়েছে, তাই আমি সেইডের পরিবর্তে লিখলাম এক্সক্লেইমড উইথ ওন্ডার। কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখলাম। তারপরে নিয়ম হচ্ছে আমাদের কি? আগে সাবজেক্ট লিখতে হবে, তাই আমি এখানে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, এরপরে বাকি অংশ। ওকে, তমা said alas we could not save him। দেখো
তমা সেইড হাই, আমরা তাকে বাঁচাতে পারলাম না বা রক্ষা করতে পারলাম না। এই যে এটা কিন্তু একটা দুঃখ, এখানে একটা দুঃখ প্রকাশ পেয়েছে, কষ্ট প্রকাশ পেয়েছে। তাহলে এখন আমি সেইডের পরিবর্তে কি লিখবো? তমা exclaimed with sorrow বা grief, যেটাই তুমি লিখো sorrow, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি লিখলাম that। এরপর আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে? এই ইন্টারজেকশন ওয়ার্ড বাদ দিলাম, প্রথমে আমাদের সাবজেক্ট আনতে হবে। এখন সাবজেক্ট হচ্ছে আমাদের কে? উই মানে কি? ফার্স্ট পারসন তমা অনুযায়ী পরিবর্তন হয়। এখন তমা বলতে তো একজনকে বোঝানো হয়েছে, বাট এখানে আসলে তোমাদের একটা গ্রুপ, সেটাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে হবে কি? দে। তারপরে কুড নট থাকলে কুডের কোনো পরিবর্তন কিন্তু হয় না, কুড নট সে। হিম যেহেতু অবজেক্টই রইল। তাহলে কি হলো? দুঃখ প্রকাশ পাওয়ার জন্য এখানে আমি সেইডের পরিবর্তে লিখলাম exclaimed with sorrow, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লিখলাম that। উই বলতে আসলে এখানে ফার্স্ট পারসন সমূহকে বোঝানো হয়েছে, মানে প্লুরাল অনেককে বোঝানো হয়েছে, তাই দে লিখলাম। আর কুডের যেহেতু কোনো পরিবর্তন হয় না, তাই কুড নটই রইলো। আর মডালসের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাই সেইবেরও কোনো পরিবর্তন হলো না। আর হিমই রয়ে গেল, অবজেক্টই রয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আমাদের আরো অনেক এক্সাম্পল রয়েছে, আমরা আরেকটি প্র্যাকটিস করি। ধরো আমি যদি লিখি she said what a fun। দেখো, যেহেতু এটা আনন্দ প্রকাশ করেছে, তাহলে আমি লিখবো he exclaimed with joy। তারপর কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি লিখলাম that। তারপরে যেহেতু এখানে সাবজেক্ট আমাদের নাই, আমরা এখন কি করব? এরকম যখন সাবজেক্ট না থাকবে, আমরা মনে মনে ধরে নিব এটা হচ্ছে ইট ইজ, সাবজেক্ট হচ্ছে ইট আর ভার্বটা হচ্ছে ইজ। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট, আর থার্ড পারসন যেহেতু এটা কোনো পরিবর্তন হলো না, ইজ এর পরিবর্তন হয়ে গেল ওয়াজ আ ফান। এইরকম যখন থাকবে না, তখন তোমাদের নিজে থেকে ইট ইজ বা সেন্টেন্স অনুযায়ী তোমাকে একটা সাবজেক্ট এবং ভার্ব মনে মনে বুঝিয়ে নিতে হবে। তো এই হিসাবে আমাদের সাবজেক্ট এবং ভার্বকে পরিবর্তন করে দেখো, যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবে, তখন কিন্তু তোমার ডিরেক্টের সময় কিন্তু এটা ছিল না, অনুজ্জ ছিল। ইনডিরেক্ট করার সময় কিন্তু এটাকে আর এরকম অনুজ্জ রাখা যাবে না, এটাকে লিখে দিতে হবে। ওকে, এছাড়াও আমাদের ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে, আমরা এখন সেগুলো দেখব। আমাদের ব্যতিক্রম নিয়মটা আমরা একটু দেখব। যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হয়, এক্ষেত্রে আমাদেরকে ভেরি অথবা গ্রেট নিয়ে আসতে হবে। আচ্ছা, ভেরি কখন নিয়ে আসবো? অ্যাডজেক্টিভের পরিবর্তে অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন ভেরি, আর যখন নাউন থাকবে তখন আমরা গ্রেটের ব্যবহার করব। আমরা একটু খেয়াল করি, যদি আমি লিখলাম she said what a beautiful garden it is। এক্ষেত্রে আমরা কি করব? ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এখানে আমরা দেখো she, এখানে সেইডের পরিবর্তে তুমি টোল্ড বসাতে পারো, অথবা এক্সক্লেইমড বসাতে পারো, অথবা তুমি এক্সক্লেইমড উইথ আনন্দ বোঝালে জয়, দুঃখ বোঝালে এক্সক্লেইমড উইথ সরো বসাতে পারো। এখানে আমরা যদি শুধু টোল্ড বসাই তাও সঠিক, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। সাবজেক্ট আমাদের কি? সাবজেক্ট হচ্ছে আসলে ইট, এরপরে ইজের পরিবর্তে হবে ওয়াজ আ। এই যে এখানে বিউটিফুল রয়েছে, এটা কি অ্যাডজেক্টিভ? তাহলে আমরা এখানে ভেরি নিয়ে আসতে পারি, ভেরি বিউটিফুল গার্ডেন। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝেছো। আরেকবার বলছি, যদি হোয়াট অথবা হাউ দিয়ে হয়, তাহলে সেইডের পরিবর্তে তুমি টোল্ড বসাতে পারো, শুধু এক্সক্লেইমড বসাতে পারো, অথবা এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ ওন্ডার, এক্সক্লেইমড উইথ সরো, এগুলো বসাতে পারো। আচ্ছা, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এরপরে তোমার নিয়ম অনুযায়ী সাবজেক্ট আনতে হবে, ভার্ব আনতে হবে। আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তুমি সবসময় কি নিয়ে আসবে? ভেরি, এরপরে বাকি যা আছে তাই। বাট যদি নাউন থাকতো তুমি কিন্তু নিয়ে আসতে গ্রেট। আমরা এরকম একটি দেখি, তমাল said what a fool I am। তমাল বলল আমি কি বোকা। ওকে,
এখানে দেখো আমি তমাল লিখলাম, যেহেতু এটা হোয়াট দিয়ে শুরু হয়েছে আমরা শুধু এক্সক্লেইমড লিখতে পারি, এক্সক্লেইমড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এরপরে সাবজেক্ট কে আই, ওকে, এর পরিবর্তে হলো কি ওয়াজ, আই ওয়াজ। দেখো ফুল, আই ওয়াজ আ ফুল। এখন এই যে ফুলটা এখানে নাউন আছে না, তাহলে আই ওয়াজ আ গ্রেট ফুল। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যতিক্রম রুলস। কন্ট্রি সেন্টেন্সকে যখন আমি ডিরেক্ট টু ইনডিরেক্ট করব তখন আমার রিপোর্টিং ভার্বের কিছু পরিবর্তন করতে হবে। যেমন যদি আনন্দ বোঝানো হয় তাহলে আমি সেড টুর পরিবর্তে লিখবো এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ ডিলাইট। যদি দুঃখ থাকে এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ গ্রিফ। ঘৃণা থাকে এক্সক্লেমড উইথ অ্যাভারেন্স। তারপরে বিস্ময় থাকলে এক্সক্লেমড উইথ ওন্ডার বা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ এক্সেট্রা। এরপরে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। এক্ষেত্রে আরেকটা কথা বলে নেই, রিপোর্টিং ভার্বের পরে, রিপোর্টিং ভার্বের পরিবর্তনের পরে এখানে আমরা কোনো অবজেক্ট লিখবো না, সরাসরি দ্যাট লিখবো। তারপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, ভার্ব লিখতে হবে এবং অবজেক্ট লিখতে হবে। আচ্ছা, যদি সেন্টেন্সটা হোয়াট অথবা হাউ দ্বারা হয় এখানে একটু কিঞ্চিত পরিবর্তন আছে, সেটা হচ্ছে ভেরি এবং গ্রেটের ব্যবহারটা করতে হয়। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা রিপোর্টিং স্পিচের ভিতরে ভেরির ব্যবহার করব, আর যদি নাউন থাকে তাহলে রিপোর্টিং স্পিচের ভিতরে আমরা গ্রেটের ব্যবহার করব। এছাড়াও তোমার যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেখানে তুমি টোল্ডও বসাতে পারো, শুধু শুধু এক্সক্লেমড বসাতে পারো, আবার ইচ্ছে করলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওন্ডার, এক্সক্লেমড উইথ সরো, গ্রিফ এক্সেট্রাও বসাতে পারো। এই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচের নিয়ম সমূহ। আমরা এই যে প্যাসেজ ন্যারেশন শিখবো, আসলে তো পরীক্ষায় আসে আমাদের প্যাসেজ ন্যারেশন পারার জন্য তোমাকে অবশ্যই এই যে সেন্টেন্সের যে ন্যারেশন সমূহ আমি এতদিন ধরে আলোচনা করলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, আজকে যে এক্সক্লামেটরি করলাম এইগুলো আগে ভালো করে জানতে হবে। তুমি যদি সেন্টেন্সের ন্যারেশন করা না শিখো তাহলে কিন্তু তুমি প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে সমস্যায় পড়বে। তাই আমার প্যাসেজ ন্যারেশনের ক্লাস পরবর্তীতে যখন তোমাদের সামনে আমি নিয়ে আসবো তার পূর্বে তোমাদেরকে এই সাবজেক্ট ন্যারেশনগুলো ভালো করে আগে দেখে নিতে হবে। সেন্টেন্সের যে ন্যারেশনগুলো রয়েছে এগুলো তোমাদেরকে খুব বেশি হেল্প করবে প্যাসেজ ন্যারেশন ভালো করে আয়ত্ত করার জন্য। সো ডিয়ার লার্নার্স, তোমরা আমার এই ন্যারেশনের ক্লাসগুলো ভালো করে দেখবে, আমার প্যাসেজ ন্যারেশন ক্লাসটা পূর্বেই। ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় বসে অনেক 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 প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, আল্লাহ হাফিজ।